একটি অনেক বড় ছবি আঁকা হবে, তার জন্য মিলিত হয়েছেন এত মানুষ। স্পেনের ভ্যালেন্সিয়া প্রভিন্সের এলচে নামক স্থানে ১.৫ কিলোমিটার লম্বা একটি শুকনো নদী। এই নদীতে একসময় পানি থাকলেও এখন এটি মৃত। আর এই মৃত নদীতে প্রাণ প্রতিষ্ঠার এক অভিনব পরিকল্পনা নেওয়া হয় ছবি এঁকে। স্পেনে প্রায় ১.৫ কিলোমিটার লম্বা এই শুকনো নদীতে আঁকা হয় একটি দীর্ঘ সড়ক চিত্র। প্রায় ১,৪০০ মানুষ অংশ নেয় এই চিত্রকর্মে, যেখানে শিল্পীই ছিলেন ১৭০ জন। চিত্রশিল্পের একটি নতুন জনপ্রিয় মাধ্যম, আমাদের চলাচলের রাস্তা এই ছবির ক্যানভাস। ইদানিং পৃথিবীর বিভিন্ন দেশে আঁকা হচ্ছে এ ধরনের ছবি। এরপর ১৯৯৪ সালে সুইডেনে আঁকা হয় ওয়ার্ল্ড লার্জেস্ট স্ট্রিট পেইন্টিং। এই কাজটি গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পায়। আনন্দের ব্যাপার হচ্ছে, এই যে এত বড় বড় স্ট্রিট পেইন্টিং বা সড়ক চিত্র আঁকা হচ্ছে আজ বিশ্বজুড়ে, এই গিনেস রেকর্ড অর্জনকারী চিত্রকর্মের পেছনে নেতৃস্থানীয় ভূমিকা যে শিল্পীর, তিনি আমাদের বাংলাদেশেরই সন্তান, শিল্পী রুহুল আমিন কাজল। বিশ্বজুড়ে তিনি আর এই কাজল নামে পরিচিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের পড়াশোনা শেষ করে ১৯৮৬ সালে শিল্পী পাড়ি জমান ডেনমার্কে। এরপর ডেনমার্কেই স্থায়ীভাবে বসবাস করতে শুরু করেন। এটা এখন একটি নতুন প্রবণতাই তৈরি হয়েছে, এটা বলা যায়। এটা ছিল না। আমি যখন প্রথম শুরু করি এবং সেই নমুনা দেখি অনেক জায়গা থেকে আগ্রহ দেখালো, এটা ইন্টারেস্টিং, অনেক স্কুলের ছেলেমেয়েরা কাজ করতে পারে, এটা একটা সবচেয়ে বড় মানে তাদের লোভনীয় ব্যাপার। এই সূত্রে আমি বিভিন্ন জায়গায় কিন্তু এই সুযোগটা পেয়েছি। এখন দেখা যাচ্ছে যে অনেক জায়গাতে এখন রাস্তা এবং এই গ্রাউন্ড লেভেলে ছবি আঁকা শুরু হয়ে গেছে। আগে ছিল দেয়ালে, যারা স্ট্রিট পেন্টিং বলতো সেটা কিন্তু দেয়ালে। এখনও বলছে স্ট্রিট পেন্টার প্রচুর প্রসার পেয়েছে এখন, মানে স্ট্রিট পেন্টিংয়ের জনপ্রিয়তা বেড়ে গেছে। সমস্ত বড় বড় শহরে ইউরোপের বা আমেরিকাতে দেখা যায় নতুন ধরনের স্ট্রিট পেন্টিং হচ্ছে। আগে যেমন গ্রাফিতি স্প্রে করে করতো, একটি অক্ষর অথবা একটা শব্দ তৈরি করতো, এখন আর শব্দ আর অক্ষর না, এখন কিন্তু ফিগারেটিভ কাজ চলে আসছে, সাবজেক্টিভ বিষয়কেন্দ্রিক গ্রাফিক তৈরি হচ্ছে। ছবির হাটের ভিতরের দিকে আমি কদিন আগে একটা বিরাট একটা পেইন্টিং দেখলাম, দেয়াল চিত্র, এবং সেখানে আবার আমি দেখে বুঝলাম যে এখানে অনেক শিল্পীর কাজ আছে, এবং শুনেছি আপনি এর উদ্যোক্তা। আমি উদ্যোক্তা মানে কিছু নবীন শিল্পীরা আছে এখানে যারা এরকম পাবলিক স্পেসে কাজ করতে চায়, এবং আমার এই ধরনের কাজের সাথে জড়িত হওয়ার ব্যাপারটা সকলেই জানে। আমার সাথে অনেক নবীন শিল্পীরা কাজ করেছে ঢাকায়, যখন আমি বিভিন্ন ক্ষেত্রে কাজ করি। দেয়াল চিত্র আমাদের দেশে আরও বেশি হওয়া উচিত, এই ব্যাপারটা আমার সবসময় ছিল, এবং আমি চেষ্টাও করেছি। যেমন চারুকলার যে দেয়ালটা, এই দেয়ালের পেন্টিং কিন্তু আমি প্রথম শুরু করি 89 সালে, যখন পয়লা বৈশাখের ইয়েটা শুরু হয়, তখন আমার উপরে দায়িত্ব পড়লো যে দেয়ালটা ছবি আঁকা। তো সেটা মুছে টুছে কী যে বিশ্রী একটা ছিল দেয়ালটা, সেইখানে এখন আর কোনো পোস্টার লাগানো হয় না। এইটুকু দেয়াল অন্তত ফ্রি থাকে। যেমন মানিক মিয়া অ্যাভিনিউতে যেই ট্রাফিক আর্ট বা যেই আলপনার কাজটা পয়লা বৈশাখে হচ্ছে, তার আগে কিন্তু ট্রাফিক আর্ট হয়েছে এবং এখনও হচ্ছে। সেটা আমি প্রচলন করি, ইউডার সাথে জড়িত হয়ে আমি প্রথম একটা কাজ করি তাদের শিক্ষকদেরকে নিয়ে, এবং তারা অনুপ্রাণিত হয়ে ওই বছরই 25শে মার্চ থেকে প্রতি বছর তারা করে এসেছিল, এবং সেটার সাথে আমি জড়িত ছিলাম কয়েক বছর এসে। তো এইভাবেই বাংলাদেশে বলা যায় যে সড়কচিত্রের যে প্রচলন হয়, আমি এটাকে শুরু করে দিয়েছিলাম। এখন দেখা যায় যে আন্দোলনমুখী যে সকল পরিবেশ তৈরি হয়, যখনই কোনো আন্দোলনের ডাক আসে তখনই রাস্তায় একটা ছবি আঁকা হয়। এটা এখন একটা সাধারণ ব্যাপার হয়ে গেছে। এটা ভালো ব্যাপার, আমার কাছে ভালো লাগছে যে আর্ট জনগণের কাছে পৌঁছে নিয়ে যাওয়ার যে
ইচ্ছাটা ছিল সেটা কিছুটা ফলপ্রসূ আজকে দেখতে পাচ্ছি। এই ট্রাফিক আর্টটা ছিল একটা শপিং মল, ওইটাকে কেন্দ্র করে আমি একটা আর্ট স্কুলে মাস্টারি করি যে শহরে, সেই শহরে একটা শপিং মল। তো আমার স্কুলের যে ছাত্রগুলো আছে তাদের সাথে তাদেরকে নিয়ে কাজ করবে এরকম একটা পরিকল্পনা। তো শপিং মলের মাঝখানে একটা খোলা জায়গা, যেখানে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করলে কিছু ইনস্টলেশন করার মতো স্পেস, যেটা সেখানেই আমি ফ্লোরে প্রায় 24টি বড় সাইজের বোর্ড বসিয়ে তার উপরে ছবি আঁকলাম। তো সেটা ওই ট্রাফিক আর্টের স্টাইলে, যে খুব রঙিন, বলা যায় খুব ভাইব্রেন্ট এবং আনন্দ পরিবেশ তৈরি করে, এটা আনন্দ দিয়ে দেয়, যেটাই হচ্ছে আমার মানে মূল বৈশিষ্ট্য আমার এই ট্রাফিক আর্টে, যে যেই দেখে নিচের দিকে তাকিয়ে আনন্দ পায়। তো নিচের দিকে তাকিয়ে আনন্দ পাওয়া, এটা আমি মনে করি যে একভাবে আমাদেরকে পরিচয় করিয়ে দেওয়া যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি যেই ভূমণ্ডলে, এই ভূমণ্ডলটা খুবই সুন্দর, খুবই আনন্দময়। তো সে কারণে লুক ডাউন অ্যান্ড বিকাম হ্যাপি ইনস্টেড লুকিং আপ অ্যান্ড রিচ নো হোয়ার, এটাই হচ্ছে আমার স্লোগান ছিল আর কি। তো সেই দিক থেকে এটা যে কোনো জায়গায় হতে পারে, তবে এই ছবিটা কি ওরা খুব পছন্দ করেছে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই পছন্দ করেছে। আমার এই ট্রাফিক আর্টের পুরো স্টাইলটাকে সকলেই পছন্দ করেছে, এত রঙিন হয়, আর তারপরে এর মধ্যে প্রকৃতির যে এলিমেন্টগুলো, প্রাকৃতিক যে ব্যাপারগুলো, সেটাকে বজায় রাখা হচ্ছে। আবার একই সাথে কিছু লোকজ ডিজাইনও আসতেছে, আবার কখনো খুব পপ ডিজাইন, একদম নতুন যে ধরনের নকশা হয়, একটা ফুল বা একটা হার্টের চিহ্ন, এটা খুবই জনপ্রিয় যে সকল মোটিভগুলো, সেগুলো আমিও ব্যবহার করছি। আচ্ছা, এই ছবি কি আপনি আগে কম্পিউটারে এঁকে নেন তারপরে রাস্তায় আঁকেন? না, আমি ঠিক কম্পিউটারে এভাবে আঁকি না, কারণ একসময় আমি যখন প্রথমটা করার জন্য আমাকে লেআউট করতে হয়েছিল। তো সেই লেআউটটা আমি 1/3 বলা যাবে, আর বাকি যে 2/3টা আমি ইম্প্রোভাইজ করেছি জায়গাতেই। ওই একবার ফ্লোটা চলে আসার পরে তারপরে আমি মেমোরি থেকে এই যে সকল মোটিভ এবং যে সকল ফিগার আমি জানি সেগুলো ড্রয়িং করা শুরু করলাম, এবং ডিজাইনগুলো ইমিডিয়েটলি স্পেস অনুযায়ী ইম্প্রোভাইজ হচ্ছে। সড়ক চিত্রের প্রচলন অনেক আগের থেকেই ছিল অনেক দেশে, কিন্তু আমার মতো করে অর্গানাইজ করে, অর্থাৎ এরকম সংগঠিতভাবে যে স্কুলের ছেলেমেয়েদেরকে নিয়ে আমি একটা ডিজাইন আমি নিজে নকশা করে দিচ্ছি আর সকলে রং লাগাচ্ছে, এই প্রক্রিয়ায় আমার মনে হয় না যে কেউ এর আগে করেছে, আর করে থাকলেও এরকমভাবে এত বৃহৎ আকারে কেউ করেনি। আমার স্কেলটাই অনেক বিশাল, সেদিক থেকে খুব প্রথম বলা যায়। আপনি সর্বোচ্চ মানে কত বড় ছবি এঁকেছেন? আমি এই ট্রাফিক আর্টের এই নমুনায় বা এইরকম বৈশিষ্ট্য রেখে সাইকেল পাথ, অর্থাৎ যে রাস্তায় সাইকেল চলে এরকম একটা পাথ 3টে আবাসিক এলাকাকে সংযোগ করেছে এরকম একটা, তো সেখানে 2.3 কিলোমিটার, অর্থাৎ 2 কিলোমিটার আর 300 মিটার, এটা ছিল আমার সবচেয়ে দীর্ঘ। তো সেটা আমি প্রথম এই কাজটা করি লাঞ্চকোনা শহরের একটা রাস্তায়, এবং সেই কাজ থেকে আমি নাম দিলাম ট্রাফিক আর্ট। আপনার ছবি আঁকার যে প্রস্তুতি পর্বটা, এই প্রস্তুতি পর্বের কথা একটু জানতে চাই। এটা বলতে গেলে আমাকে শুরু করতে একদম প্রথম সিরিজ যেটা আমি করেছিলাম, সেটার কাজ আমি শুরু করি 83 সাল থেকে। তো সেটা করতে গিয়ে আমি সভ্যতার প্রাক সভ্যতা, আমাদের যে এখানকার দ্রাবিড়িয়ান সভ্যতা ছিল, সেটার স্মরণ করলাম। যেমন একটা বাস্ট, একটা পোর্ট্রেট, একটা পুরুষ, তার দাড়িওয়ালা চেহারা, তার মধ্যে 3টা চরিত্রের বিশ্লেষণ করা আছে। একটা হচ্ছে প্রিস্ট, আরেকটা হচ্ছে স্লেভ, আরেকটা হচ্ছে কিং। আসলে একটা মানুষের ভিতরেই কিন্তু এই 3টা চরিত্র বিদ্যমান কনস্ট্যান্টলি, এবং সাইক্লিকভাবে সে কাজ করে। অর্থাৎ যদি আমি কখনো জিততে চাই, কোনো একটা কম্পিটিশনের মধ্যে যেতে চাই এবং সেখানে আমি জিতবই, এরকম মনোভাবাপন্ন কিন্তু আমাকে রাজা তুল্য করে। আর যখন আমি খুব এই ঐশ্বরিক ব্যাপার, পৃথিবী ছাড়াও যে আরও কিছু আছে, শক্তি আছে, সর্বশক্তিমানের কথা চিন্তা করতে গেলে আমার মধ্যে একটা যাজক, একটা ধর্মীয় চিন্তা ভাবনা ঢোকে, তখন সে একটা ধর্মযাজকের মনোবৃত্তিতে আসে। তো আবার যখন আমাকে বাঁচতে হয় পৃথিবীতে, তাহলে আমাকে কর্ষণ করে বাঁচতে হবে, জমি কর্ষণ করে আমাকে ফসল উৎপাদন করতে হবে, সেখানে আমার দাসের ব্যাপারটা চলে আসে। এইভাবেই কিন্তু একটি মানুষের 3টা রূপ একইভাবে থাকে। এটা আমার কাছে মনে হলো যে দিস ইজ আমাদের দ্রাবিড়িয়ান সিভিলাইজেশনের মধ্যে এই ফিলসফিটা আছে, এটাই আমার বেসিস। এই হিসেবে ওই লোকটাকে আমি
সমস্ত ওই 10টা ছবি আমি নির্বাচন করলাম যে 10টা ছবি আঁকবো, তো ওই 10টা ছবিতে এই চরিত্রটি আছে। এর পরের সিরিজটা আমার চিন্তা করতে কিছু সময় গেল, তারপর কাজ শুরু করলো এবং খুব দ্রুত শেষ করে ফেললাম। এটা আমার একটা অভ্যাস হয়ে গেলো। এরপরে যখন নতুন বিষয় নিয়ে কাজ করছি বা ভাবছি, আমার এমন হয়েছে, আমার মনে হয় 2 বছর পার হয়ে গেছে, আমি কিন্তু এখনও আঁকছি না। টুকটাক অন্য কিছু আঁকছি, কিন্তু আমার যে মূল যে ছবিগুলো হবে সেটা আঁকা হয়নি। সেটা 2 বছর পার করে গিয়ে তারপর ধরলাম 2 মাসে আমি পুরো সিরিজ শেষ করে ফেললাম। আর ট্রাফিক আর্ট হচ্ছে একটা পাবলিক আর্ট, এটা পাবলিক স্পেসে একটা বিশাল আকারে, এবং এটা সম্পূর্ণ ভিন্ন মাত্রার ছবি আর কি। এর প্রস্তুতিটা কীরকম থাকে? এর প্রস্তুতিটা এটা আমি যেমন আমাকে যদি কেউ অর্ডার দেয় বা কেউ খুঁজলো আমাকে যে আমাদের এলাকায় আমাদের একটা জায়গা আছে, এখানে তুমি ট্রাফিক আর্ট করবে কি না, তারপরে রিকোয়ারমেন্ট যা দরকার হয়, আমার যা যা দরকার সেগুলো আমি বলার পরে তারা সেটা রাজি হলে তো কাজটি শুরু হয় এবং সেইভাবে আয়োজন করা শুরু হয়। আমি বলে দিই কীভাবে আয়োজন করতে হবে। যেমন আমার প্রয়োজন আছে প্রচুর স্কুল স্টুডেন্ট, সেটা ক্লাস 2 থেকে হতে পারে এবং আপ টু 8-9-এর, এমনকি এরপরও বড় বৃদ্ধ এবং অথিস্ট যে কোনো ধরনের। তো গ্রুপ ওয়াইজ তাদেরকে অর্গানাইজ করে নিয়ে আসবে, প্রতিদিন এতটা থেকে এতটা এত ঘন্টা করে এক একটা গ্রুপ, ম্যাক্সিমাম হয়তো 15 জন থেকে 20 জন থাকবে এক একটা গ্রুপের সাথে, এবং 15-20 জনের নিয়ে কাজ করা হলে 2 ঘন্টা পর আবার চেঞ্জ করে আরেকটা গ্রুপ নেওয়া হবে। এইভাবে 7 দিনের কাজ, 15 দিনের, 20 দিনের কাজ হচ্ছে। মানে এই বর্তমান প্রযুক্তির যুগে যেই সহজ পদ্ধতি তৈরি হয়েছে কি, এখন কাউকে আর পুরো একটা লাইব্রেরি ঘাঁটতে হচ্ছে না। মানে বিশাল একটা বইয়ের পিণ্ড থেকে বাইর করে একটা বই খুঁজে একটা পাতা খুঁজে পড়তে হচ্ছে না। পুরো একটা একটা ট্যাবলেটের মধ্যে সে আজকে সব কিছু পেয়ে যাচ্ছে, এবং ওইটার মাধ্যমে সে পুরো পৃথিবীর সাথে যোগাযোগ রক্ষা করে চলতে পারছে। এই তো সেদিক থেকে এই মানুষের মাথাগুলো হয়ে যাবে একরকম। এই একরকম হয়ে যাওয়ার পেছনে কারণটা এই টেকনোলজি অনেকটা সহায়তা দেবে, এবং এক পর্যায়ে আমাদের মধ্যে একটা রোবোটিক ব্যাপার হয়ে দাঁড়াবে। তো সবার মাথা এক হয়ে যাবে। এটা চিন্তা করতে গিয়ে আমার যেই গত সিরিজের পেন্টিংগুলো ছিল কনস্পিরিচুয়াল, এই কনস্পিরিচুয়ালের একটা শব্দ আমি তৈরি করেছি, এটা নতুন, যে কনসেপচুয়াল কনস্পিরেসি। কনসেপচুয়াল কনস্পিরেসি ইজ দ্য বেসিস অফ সিভিলাইজেশন, এটা হচ্ছে আমার থিওরি। শিল্পী প্রতিষ্ঠিত হয়েছেন ইউরোপে, কিন্তু ভোলেননি দেশকে। সুযোগ পেলেই দেশে ফিরে আসেন। বিভিন্ন সময়ে চেষ্টা করেছেন বাংলাদেশের শিল্পীদের ইউরোপে তুলে ধরতে, চেষ্টা করেছেন দেশীয় শিল্প মাধ্যমকে বিশ্ব দরবারে পরিচিত করাতে। এই চেষ্টায় তিনি অব্যাহত আছেন সব সময়। তো এই বাঁশের কাজ আমার তো ডেনমার্কে বেশ অনেকগুলো করেছিলাম। তো এটা আমার সর্বশেষ কাজ গত 2 বছর আগে একটি আন্তর্জাতিক কবিতা উৎসব, ডিজিটাল পোয়েট্রি ফেস্টিভ্যাল নাম ছিল আর কি। তো সেটা উপলক্ষেই আমাকে বলেছিল একটা আর্ট ইনস্টলেশন করার জন্য। তা আমি বাঁশের প্রস্তাব দেওয়াতে তারা খুব রাজি, এবং সেই হিসেবে বাংলাদেশ থেকে বাঁশগুলো নিয়ে যাওয়া হয়েছিল। তখন কতগুলো বাঁশ নিয়েছিলেন, কিরকম ওজন ছিল সেগুলো? 100-200 কেজি, 100-200 কেজির মতো ওজন হয়, প্লেনে করে পাঠানো হয়েছিল আর কি। হ্যাঁ, তো সেই উপলক্ষে আমার সাথে আমার এই ছোটো বন্ধু আর্টিস্ট, ওর নামও কাজল, সে ছিল এবং আমাকে সহযোগিতা করে এটা তৈরি করার জন্য। তো এর আগে আমি এর চেয়ে তো আরও বড়ো আকারে এরকম আর্চ, অর্থাৎ একটা পোর্টাল ফর্ম যেটা, তো সেটা এর আগে করেছিলাম অন্য আরেকটি শহরে। বাঁশের কাজ কি ওখানকার মানুষরা পছন্দ করে? হ্যাঁ, ডেফিনেটলি, এবং অত্যন্ত বেশি ইন্টারেস্ট দেখায়, যে এই হিসাবে দেখায় যে এটা একটা এক্সোটিক ম্যাটেরিয়াল, এবং এর সম্পর্কে কিছু কাহিনী, গল্প কাহিনী এরা শুনেছে। যেমন এশিয়াতে সমস্ত হাই রেজ বিল্ডিং তৈরি হয়, যে স্কাফলগুলো তৈরি হয়, স্কাফলগুলো ব্যবহার করে আর কি, যেগুলো সেটা বাঁশ দিয়ে তৈরি। আমি যতই আধুনিক ফর্ম করি, তার কাছে এটা এক্সোটিক একটা ব্যাপার। তো যে কারণে তাদের কাছে খুব সহজে গ্রহণযোগ্য হচ্ছে যে একটা অরিজিনাল ম্যাটেরিয়াল নিয়ে কাজ করছে, যে এশীয় শিল্পী দ্বারা হচ্ছে, সেইভাবে স্বীকৃতি তারা দেয়। আমি মনে করি যে সেটা খুব প্রয়োজন, তার নিজস্বতাকে বজায় রেখে, এবং সেটাকেই যেন জোর দেওয়া হয় যে এটা আমাদের এখানকার ব্যাপারটাই আমি দেখাচ্ছি যে কীরকম হতে পারে। শিল্পীর সামাজিক দায়বদ্ধতা, এটাকে আপনি কিভাবে দেখেন? শিল্পীর সামাজিক দায়বদ্ধতা এটা অটোমেটিক, এটা আপনার মতোই এটা হয়ে যাওয়ার কথা। যেহেতু শিল্পী কিন্তু সমাজের বাইরে নয়, সে একেবারে আকাশের কোনো কিছু চিন্তা নিয়ে অথবা ঐশ্বরিক কোনো ব্যাপারের সাথে জড়িত হতে চায় না। শিল্পী আসলে মানুষের সাথে জড়িত হতে চায় এবং প্রকৃতির সাথে থাকতে চায়। তো সেই হিসাবে তার খুব স্বাভাবিকভাবে একটা দায়বদ্ধতা আসার কথা, যদি সে সচেতন হয়। সমাজের দিকে যদি তাকায়, তাহলে সমাজের অনেক ঘটনাই থাকে, অনেক কাহিনী থাকে, যেগুলো বলা হয়নি, যেগুলো দেখানো হয়নি, সেগুলো নিয়ে শিল্পী আঁকতে পারে। আঁকলে তখন মানুষের কাছে সেই পরিচয়টা আসতে পারে।
যেমন স্বাধীনতার যুদ্ধ, এই কাহিনী নিয়ে শিল্পীর ছবি আঁকার একটা দায়বদ্ধতা রয়ে গেছে বাংলাদেশের। তো এরকমই সারা পৃথিবীতেই দেখা যায় যে যখনই কোনো ধরনের সামাজিক কোনো পরিবেশ বা কোনো ক্রান্তিকালীন সময়কে কেন্দ্র করে শিল্পীরা ছবি আঁকে, এটা এক ধরনের দায়বদ্ধতার ব্যাপার। কথা বলতে বলতে একসময় শিল্পী ছবি আঁকতে শুরু করেন, আর আঁকতে আঁকতে গান। বায়ে বায়ে বলে তুমি গেলে শুধু ডান দিকে ডান দিকে, সামনেও তো পারতে তুমি যেতে, সামনেও তো পারতে তুমি যেতে, একটু নড়ে চড়ে একটু হেসে খেলে, তবে গেলে না গেলে শুধু ডান দিকে, তবে গেলে না গেলে শুধু ডান দিকে, ডাকাডাকি করে তুমি করো শুধু মারামারি কাটাকাটি, ডাকাডাকি করে তুমি করো শুধু মারামারি কাটাকাটি, ভাঙতেও তো পারতে তুমি প্রথা, ভাঙতেও তো পারতে তুমি প্রথা, একটু রেখে ব্যথা কখনো বলে কথা, তবে ভাঙনে ভাঙো শুধু ঘরখানি, তবে ভাঙনে ভাঙো শুধু ঘরখানি, বাঁয়ে বাঁয়ে বলে তুমি গেলে শুধু ডান দিকে ডান দিকে। অপূর্ব, আপনি তো মানে অসাধারণ গান। এই গানটা কার? এটি আসলে আমার গান, আমি আমার মতো করে গাই এটা। না, আপনার গান মানে কি আপনি গানও লেখেন? আমি ঠিক লিখি না, এটা কথা সুর একসাথে বেরিয়ে আসে কোনো একটা চিন্তা থেকে, কোনো একটা মুড থেকে। আমি রিক্সায় যাচ্ছি, রিক্সায় ডান দিকে যাওয়ার কথা, ডান দিকে না গিয়ে বাঁ দিকে চলে যাচ্ছে, একটু উল্টো পাল্টো একটা ব্যাপার স্যাপার। তো এই উল্টো পাল্টো ব্যাপার স্যাপার আমার অভিজ্ঞতা, জীবনের অভিজ্ঞতায় আমি অনেক জায়গায় দেখেছি, অনেক সময় আমার দেশের থেকে আমি এটা পেয়েছি, আবার বিদেশেও, সব মিলে সারা পৃথিবীতে কোথায় যেন একটা উল্টো পাল্টো ব্যাপার ঘটে যাচ্ছে, এই তো। তো যেটাকে আমরা এরকম বলছি আসলে এটা এরকম না, সেটাও এরকম। তো এইভাবেই কিন্তু আমার এই শিল্পী জীবনে অনেক কিছু অনেকভাবে প্রকাশ করার চেষ্টা করেছি, অর্থাৎ আমার প্রদর্শনীগুলোতে।